মুভিটি শুরু হয় এবং আমরা শুরুতেই একজন মেয়েকে দেখি যে একটি গানে নাচছে। কিন্তু হঠাৎ সেখানে একটি রাজা তার কিছু লোক নিয়ে আসে। তারা নাচ দেখতে পায় এবং খুব রেগে যায়। রাগের কারণে রাজা আদেশ দেয় তাকে টেনে নিয়ে যাওয়ার জন্য। লোকেরা তাকে টেনে নিয়ে গিয়ে দড়ি দিয়ে বেঁধে তার চারপাশে অনেক কাঠ জমা করে এবং আগুন দিয়ে তাকে হত্যা করে। যখন তারা তাকে পুড়িয়ে দিচ্ছিল তখন তাদের মুখে থাকা মুখোশ খুলে আগুনে ফেলে দেয়। এরপর আসল গল্প শুরু হয়। যাকে পুড়িয়ে মারা হচ্ছিল সে আগুন থেকে জীবিত বেরিয়ে আসে এবং তার পুরো শরীর আগুন দিয়ে ঘেরা। সে সেই মুখোশটি তুলে নিয়ে নিজের মুখে পরে নেয় এবং সেই ব্যক্তির কাছে যায় যে মুখোশ খুলে আগুনে ফেলে দিয়েছিল এবং তাকে নির্মমভাবে পুড়িয়ে মেরে ফেলে। এরপর আমরা ২০০ বছর পর অর্থাৎ বর্তমান সময়ে আসি। এখানে মুভির প্রধান চরিত্র কার্তিক আরিয়ানকে দেখানো হয়, যে রুহু বাবা নামে পরিচিত এবং তার দাবি সে ভূতদের সাথে কথা বলতে পারে। তার সঙ্গে তার এক বন্ধু থাকে যার নাম তিল্লু এবং তারা দুজনে মিলে ভূত তাড়ানোর ব্যবসা করে। যদিও সেটা আসলে এক ধরনের প্রতারণা, তবে তারা বেশ ভালোই টাকা আয় করে এবং তাদের ব্যবসা ভালোই চলে। কিন্তু হঠাৎ এক রাজা তাকে যোগাযোগ করে তার বাড়ি থেকে ভূত তাড়ানোর জন্য। তারা সেখানে পৌঁছানোর পর রাজা তার মেয়ের ছবি দেখায় এবং বলে যে তার মেয়ে গত বছর একটা দুর্ঘটনায় মারা গেছে। রাজা চায় তার মেয়ের সাথে শেষবারের মতো কথা বলতে। এটি শোনার পর রুহু বাবা অর্থাৎ রোহান তার প্রতারণা শুরু করে এবং ভূতকে ডাকতে শুরু করে। কিন্তু হঠাৎ সেই মেয়েটি সত্যিই সেখানে চলে আসে, যা দেখে রোহান ও টিল্লু ভয় পেয়ে যায় এবং নিজেদের আসল পরিচয় ফাঁস করে ফেলে। মেয়েটি জানায় সে এখনও জীবিত এবং পুরো ঘটনার ভিডিও করেছে। যদি কথা না মানে তবে এই ভিডিওটি পুরো দেশে ভাইরাল করে দেবে। এখানে রাজা এবং তার মেয়ে মিনা রুহানের সাথে একটি চুক্তি করে এবং সেই চুক্তিতে তাকে খুব ভালো একটা প্রস্তাব দেওয়া হয়। তারা বলে, যদি তুমি আমাদের কাজ করে দাও তবে আমরা তোমাকে ১০০ কোটি টাকা দেব। টাকার কথা শুনে রুহান এই কাজ করতে রাজি হয়ে যায়। এরপর তারা তাকে নিজেদের গ্রামে নিয়ে আসে এবং সেখানে সবাই তাকে খুবই খারাপভাবে ঘুরে দেখতে থাকে, যেন তারা এমন কিছু দেখছে যা তাদের দেখা উচিত নয়। এরপর তারা একটি প্রাসাদের সামনে পৌঁছে যায়, কিন্তু প্রাসাদের সামনে একটি গোয়ালঘরও ছিল। ওখানে রুহান জানতে পারে যে প্রাসাদের সবাই প্রাসাদের বদলে সেই গোয়ালঘরের ভিতরে থাকে। সবকিছু দেখার পর রুহান গোয়ালঘরের ভিতরে প্রবেশ করে এবং সেখানে তাকে খাবারের প্রস্তাব দেওয়া হয়, যেখানে মাত্র এক টুকরো রুটি, পেঁয়াজ এবং লবণ থাকে। এর অর্থ এই যে এখানকার লোকদের দারিদ্রতা চরমে পৌঁছে গেছে। এতটাই বেশি দারিদ্রতা যে তারা একটি টুথপেস্টও ১ বছর ধরে চালায়। এরপর রাত হয় এবং রুহান রাজপুরোহিতের সাথে দেখা করে। রাজপুরোহিত তাকে প্রাসাদের ভিতরে নিয়ে যায়। সেখানে সে একটি ছবিতে নিজের মুখ দেখতে পায়। এরপর রাজপুরোহিত তাকে এই রাজ্যের ইতিহাস সম্পর্কে জানায়। ছবিতে যে ব্যক্তির প্রতিচ্ছবি ছিল তার নাম রাজকুমার দেবেন্দ্র দাস এবং তিনি ২০০ বছর আগে এই রাজ্যের রাজপুত্র ছিলেন। রুহান সেই রাজপুত্র যে পুনর্জন্ম নিয়ে ফিরে এসেছে। এরপর রাজপুরোহিত তাকে একটি মেয়ের সম্পর্কে জানায় যার নাম মঞ্জুলিকা। মঞ্জুলিকা এই রাজ্যের রাজকুমারী এবং একমাত্র উত্তরাধিকারীও ছিল। রাজা মারা যাওয়ার পর পুরো রাজ্য তার অধীনে আসার কথা ছিল, কিন্তু তখন রাজা তার এক দাসীর থেকে একটি ছেলে পায়, যা দেখে মঞ্জুলিকার মনে প্রচুর ঘৃণা জন্মে। ২০ বছর পর রাজকুমার দেবেন্দ্র দাসকেই রাজার স্থানে বসায়। ফলে মঞ্জুলিকার মনে যে ঘৃণা ছিল তা আরও বৃদ্ধি পায়। এই জন্য মঞ্জুলিকা দেবেন্দ্র দাসকে ছুরি দিয়ে হত্যা করে এবং রাজা আদেশ দেন তার সৈন্যদের যাতে তারা মঞ্জুলিকাকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলে। মুভির শুরুর দিকে এই দৃশ্যই আমরা দেখি। এরপর মঞ্জুলিকা ভূত হয়ে ফিরে আসে এবং সেই মুখোশ পরে সব সৈন্যকে হত্যা করে, রাজাকেও হত্যা করে। এই কাহিনীতে বলা হয় যে তাকে পুড়িয়ে হত্যা করা হয় এবং এই ঘটনার পরে রাজপুরোহিত একটি মহাযজ্ঞ করে। এই যজ্ঞ থেকে এক পবিত্র তেল বার হয়, যার সাহায্যে তিনি সেই ভূতকে একটি ঘরে বন্দি করে ফেলেন। সেই ঘরটি অনেক মন্ত্রের মাধ্যমে বন্ধ করে দেয়, যাতে সেই ভূত আর কখনোই বাইরে না আসতে পারে। রাজপুরোহিত রোহানকে সেই ঘর দেখিয়ে বলে, তোমাকে দুর্গা অষ্টমীর দিন এই ঘরটি খুলতে হবে এবং আরেকটি মহাযজ্ঞের মাধ্যমে মঞ্জুলিকাকে শেষ করতে হবে। এতে রোহান জিজ্ঞাসা করে, তোমার এসব কথা কিভাবে জানা সম্ভব? তখন তিনি বলেন যে তার পূর্বপুরুষেরা একটি ভবিষ্যৎবাণী করেছিলেন, যাতে বলা হয়েছিল যে রাজপরিবারের কেউ আবার জন্ম নেবে এবং মঞ্জুলিকাকে শেষ করবে। এই কথা জানার পর রোহানের কথা মতো সবাই গোয়ালঘর থেকে আবার মহলে ফিরে আসে।
মহলে ফিরে আসার পর রাজা সাহেবের ঋণ পরিশোধের জন্য অর্থ আসতে শুরু হয় এবং তিনি প্রথমে মহলের বিদ্যুৎ বিল পরিশোধ করেন, যার ফলে তাদের কিছু খাবারের ব্যবস্থাও হয়ে যায়। এরপর এক পূজা অনুষ্ঠিত হয় এবং সবাই নাচতে শুরু করে। নাচ চলাকালীন হঠাৎ সেই ঘরের তালা ভেঙে যায় এবং সেখান থেকে একটি মহিলা বেরিয়ে আসে। তার ছায়া দেখতে ভীষণ ভীতিকর ছিল এবং তখন তার মুখ দেখা যায়, যা থেকে বোঝা যায় তিনি বিদ্যাবালান। সে সকালে তাদের সাথে দেখা করতে আসে এবং নিজেকে মল্লিকা বলে পরিচয় দেন। তাকে এখানে মিনা আমন্ত্রণ জানিয়েছিলেন যাতে এই মহলকে আবার আগের মতো করে তোলা হয়। রাতে রোহান ঘুমাচ্ছিল এবং কিছু অদ্ভুত স্বপ্ন দেখতে পায়, যেখানে মঞ্জুলিকা বারবার তাকে ভীষণভাবে হত্যা করার চেষ্টা করে। এমন ঘটনা বেশ কিছুদিন ধরে চলে, ফলে সে ভীষণভাবে বিচলিত হয়ে পড়ে। কখনো রেডিও থেকে মঞ্জুলিকার গলা শোনা যায়, আবার কখনো দেবেন্দ্রনাথের ছবি জ্বলে ওঠে। এ ধরনের ঘটনা অনেকবার ঘটে। একদিন রুহান ও মিনা মহলের ভিতরে থাকে। তারা কিছু ভাঙার শব্দ শুনতে পায়। সেই শব্দের উৎস খুঁজতে তারা সেই গেটের কাছে পৌঁছায়, যেখানে মঞ্জুলিকাকে বন্দি করে রাখা হয়েছিল। তারা দেখে তালাটি ভেঙে মেঝেতে পড়ে আছে এবং সামনের দিকে মঞ্জুলিকা দাঁড়িয়ে আছে, যা দেখে তারা ভয় পেয়ে যায়। এই দৃশ্যে দেখা যায় সবাই দৌড়াচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত মল্লিকা তাকে ধরে ফেলে। ঠিক তখন মল্লিকা গিয়ে সেই ভূতকে একটা চড় মারে এবং আমরা বুঝতে পারি যে এটা আদতে কোনো ভূত নয়, এটা এখানকার মন্দিরের পুরোহিত। মূলত এখানে 3জন কমেডি চরিত্র আছে: পুরোহিত, তার স্ত্রী এবং ছোট পুরোহিত। তারপর তারা রুহান এবং মিনাকে সবকিছু ব্যাখ্যা করে। এই প্রাসাদে আদতে কোনো ভূত নেই। যখন তারা এখানে আসে তখন এই ঘর খোলা ছিল এবং তাদের থাকার কোনো জায়গা ছিল না। সেই জন্য তারা ভাবে যেহেতু এখানে কেউ আসে না, কারণ সবাই ভাবে এখানে মঞ্জুলিকার আত্মা আছে, তাই তারা এই দরজা বন্ধ করে রেখে সবাইকে ভূত সেজে ভয় দেখিয়ে তাড়িয়ে দেবে। যে এখানে আসে তাদের ভূত হয়ে ভয় দেখিয়ে বের করে দেয়। পুরোহিত এসব কথা বলার সময় তারা মল্লিকার আচরণে কিছু অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করে। মল্লিকার আচরণ হঠাৎ খুবই অদ্ভুত হয়ে যায় এবং সে অদ্ভুত কিছু কথা বলতে শুরু করে। তবে হঠাৎ করেই সে আবার স্বাভাবিক হয়ে যায়। কিন্তু আমরা দেখি যে রুহানের মনে আরও কিছু ফাঁকি দেওয়ার পরিকল্পনা আছে। পরের দিন সে সবাইকে ডেকে বলে যে দুর্গা অষ্টমী পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই। সে তার মন্ত্রের মাধ্যমে আজই ভূতকে তাড়িয়ে সেই গেট খুলে দেবে। এরপর প্রাসাদে আর কোনো সমস্যা থাকবে না। সে তার পরিকল্পনা শুরু করে, কিছু মন্ত্র পড়ে এবং সেই গেট খুলে দেয়। আমরা জানি এখানে আদতে কোনো ভূত নেই, তবে গ্রামের মানুষদের মনে এক প্রকার স্বস্তি আসে। তারপর দৃশ্যটি কাট হয় এবং দেখা যায় যে মল্লিকা একটি দেওয়ালের সামনে কিছু কাজ করছে। ঠিক তখন সেই দেওয়ালে ফাটল ধরে এবং সেটা নিজে থেকেই ভেঙে পড়ে যায়। এই শব্দে সবাই সেখানে পৌঁছে যায় এবং দেখতে পায় যে সেখানে বের হওয়ার একটি গোপন পথ আছে। তারা সেই পথ ধরে নিচে নেমে যায় এবং সেখানে গিয়ে দেখে আরেকটি গোপন দরজা আছে এবং সেই দরজায় ঠিক সেই একই জিনিস বাঁধা আছে যা মঞ্জুলিকার দরজায় বাঁধা ছিল। কেউই বুঝতে পারছিল না কেন এই দ্বিতীয় একই ধরনের দরজা রয়েছে। তখন রাজপুরোহিত সবাইকে বলে, কেউ এই দরজাটি খোলার চেষ্টা করবে না। আমি প্রথমে এই দরজার রহস্য কী তা জানার চেষ্টা করি। দরজাটি খুলবে বলে পুরোহিত একটি লাইব্রেরিতে পৌঁছায় এবং সেখানে অনেক বই পড়তে শুরু করে। আমরা অন্যদিকে মহলের ভিতরে মিনাকে দেখি। সে সবাইকে বলছে যে সে একজনের সাথে কথা বলেছে এবং সেই মহিলা এই মহলটি 1000 কোটি টাকায় কিনতে রাজি আছেন। এটি শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ তাদের চারপাশে দারিদ্রতা ছিল। এখানে মিনা এবং রুহানের মধ্যে ইতিমধ্যে প্রেমও হয়ে গেছে। তাই রুহান অর্থ নিয়ে কোনো কথা বলে না, কারণ সে জানে যে বিয়ের পর সমস্ত টাকা তারই হবে। এই লোভে রুহান রাজা সাহেবকে বলে যে আমাদের পুরোহিতের জন্য অপেক্ষা করা উচিত নয়, বরং দরজাটি খোলা উচিত। কি জানি ভিতরে কোনো গুপ্তধন আছে। এটি শুনে সবাই সেখানে পৌঁছায় এবং রুহান সেই দরজায় বাঁধা সমস্ত মন্ত্রের দড়ি কেটে ফেলে এবং দরজার সমস্ত অস্ত্র সরিয়ে দেয় ও দরজাটি খুলে দেয়। তখন সেখানে পুরোহিত পৌঁছায় এবং বলে যে সে একটি বড় ভুল করেছে, কারণ যখন সে লাইব্রেরির ভিতরে ছিল তখন সেখানে একটি গোপন বই পাওয়া যায় এবং তা থেকে অনেক কিছু জানতে পারে। সে বলে যে মঞ্জুলিকার একটি বোনও ছিল যার নাম ছিল অঞ্জুলিকা এবং সে আরও জেদি এবং শক্তিশালী ছিল। ঠিক তখনই মাধুরী দীক্ষিতের এন্ট্রি হয় এবং রাজপুরোহিত তার ফ্ল্যাশব্যাকে দেখায় যে মঞ্জুলিকা ও অঞ্জুলিকা দুজনে মিলে রাজকুমার দেবেন্দ্র দাসকে হত্যা করেছিল। তবে তারা এখনও অঞ্জুলিকা সম্পর্কে অনেক কিছু জানে না, যেমন কেন ইতিহাস থেকে তার নাম মুছে ফেলা হয়েছিল। কিছুক্ষণ পরে সেখানে একজন আসে এবং জানা যায় যে তার নাম মন্দিরা। তিনি অন্য রাজ্যের রাজকুমারী। তাকে মিনা এখানে ডেকেছে যেন তিনি এই মহলটি কিনতে পারেন। কিন্তু মন্দিরা তাকে বলে যে তিনি আজ এই মহলটি কিনবেন না, বরং দুর্গাষ্টমীর দিন কিনবেন এবং সেদিনই সম্পূর্ণ অর্থ দেবেন।
এরপর মন্দিরা মল্লিকার সাথে দেখা করে, যার পরপরই দেখা যায় বাইরে অনেক কাক মরে যায় এবং তারা মহলের চারপাশে পড়ে যায়। কাকের সংখ্যা এত বেশি যে তা দেখে পুরোহিত অনেক কিছু বুঝতে পারে এবং রাজাকে বলে যে আমাদের পূর্বপুরুষদের মতোই একটি মহাযজ্ঞ করতে হবে, কারণ মঞ্জুলিকা এখনও এখানে আছে এবং সে তাকে অনুভব করতে পারছে। তখন আমরা দেখি যে রাজা পুরো গ্রামকে চিকেন পার্টি দিচ্ছেন। এই গল্পটি একটি কমেডি হরর সিনেমার, যেখানে গ্রামবাসীরা রাজা সাহেবের কাছে জানতে চায় যে এত টাকা তিনি কোথা থেকে পেলেন যার জন্য পুরো গ্রামকে পার্টি দিচ্ছেন। রাজা সাহেব মজা করে বলেন, পার্টি কিছুই না, গত রাতে যে কাকগুলো মরেছিল আমি তাদের রান্না করে সবাইকে খাওয়াচ্ছি। কাকগুলোকে কবর দিতে অনেক টাকা লাগতো, তাই এটাই ভালো উপায়। তবে পরের দিন থেকেই আবার ভুতুরে ঘটনাগুলি শুরু হয়। কখনো কোনো কাঁচ ভেঙে যায়, কখনো আগুন লেগে যায়। এইসব দেখে রাজা সাহেব মন্দিরাকে বলে যে তাকে মহলটি আজই বিক্রি করতে হবে এবং এর জন্য তিনি 950 কোটি টাকা নিতে রাজি। মন্দিরে তাকে বলে যে দুর্গাষ্টমীর আগে তিনি মহলটি কিনতে পারবেন না। তখন পিছন থেকে একজন লোক আসে এবং 100 কোটিতে মহলটি কিনতে রাজি হয়। সে বলে, আজই আমি কাগজপত্র তৈরি করে আগামীকাল মহলটি কিনে নেব। কিন্তু যখন সে গাড়ি করে যাচ্ছিল তখন মঞ্জুলিকা আসে এবং তাকে গাড়ি থেকে টেনে বের করে নির্মমভাবে হত্যা করে। এই খবরটি সবাইকে জানানো হয় এবং তারা আরও বেশি ভীত হয়ে পড়ে, কারণ একদিকে ভুতুরে ঘটনা চলছে এবং অন্যদিকে মানুষ মারা যাচ্ছে। এসব দেখে পুরোহিত পুজো করে সেই পবিত্র তেল প্রস্তুত করে এবং সবাই মঞ্জুলিকার অপেক্ষায় থাকে। তাদের সন্দেহ ছিল যে মন্দিরাই মঞ্জুলিকা। রোহান সেই পবিত্র তেল দেখিয়ে মঞ্জুলিকাকে জিজ্ঞাসা করতে যায়, তখন মল্লিকা পিছন থেকে এসে মন্দিরার সাথে লড়াই শুরু করে। কিছুক্ষণ পরে জানা যায় যে মল্লিকা এবং মন্দিরা দুজনেই ভূত, কিন্তু রোহান বুদ্ধি করে মল্লিকার চারপাশে সেই তেল ঢেলে দেয়, যা মল্লিকার শরীরে আগুন ধরিয়ে দেয় এবং সে পুড়তে শুরু করে। তবে মল্লিকা তখন মন্দিরায় রূপান্তরিত হয়। সবাই বিভ্রান্ত হয়, কারণ তারা বুঝতে পারে না যে আসলে মঞ্জুলিকা কে। তারপর মল্লিকা সেই আগুন থেকে বেরিয়ে আসে এবং মন্দিরাকে বলে যে আমরা দুজনেই জানি যে আমরা কেউই ভূত নয়। তারা বলে যে তারা সাধারণ মানুষ এবং তাদের অতীতে কিছু ঘটনার কারণে মহল সম্পর্কে সমস্ত কিছু জানতো। তারা একে অপরের কাছে ক্ষমা চায়। তখন হঠাৎ তাদের শরীর থেকে একটি আত্মা বেরিয়ে আসে। সেই আত্মা জানায় যে আসলে মঞ্জুলিকা বা অঞ্জলিকা কেউই আসল ভূত নয়। রাজকুমার দেবেন্দ্রনাথের নাচের প্রতি বিশেষ আগ্রহ ছিল। যখন তাকে মারতে তারা সেখানে গিয়েছিল তখন তারা দেখেছিল যে রাজকুমার কোনো নাচের জন্য প্রস্তুতি নিচ্ছে। রাজকুমারের এই গোপন শখের কথা কেউ জানতো না। তখন তারা দুজনে রাজকুমারের কাছে ভালোবাসা দেখিয়ে বলল, আমরা তোমার বড় বোন, তাই আমরা এই কথা কাউকে বলবো না। এরপর তারা রাজকুমারকে তাদের জন্য নাচ দেখাতে বলে আর রাজকুমার তখন নাচতে শুরু করে। কিন্তু পরে তারা দুজনে গিয়ে রাজাকে সব কথা বলে দেয়। রাজা যখন সবকিছু নিজের চোখে দেখে তখন তিনি ভীষণ রেগে যান। এখানে রাজার রাগে দেবেন্দ্রনাথকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল, যা আমরা ছবির শুরুর দৃশ্যে দেখেছি। তখন রাজা তাদের বলেছিল যে তারা চুপি চুপি এই কথা জানাতে পারত। প্রকাশ্যে জানানোর মাধ্যমে তারা রাজাকে অপমান করেছে। রাজা আরও বললেন যে তিনি জানেন তারা রাজকুমার দেবেন্দ্রনাথকে হত্যা করতে চেয়েছিলেন এবং রাজ্যের উপর নিজেদের শাসন কায়েম করতে চেয়েছিলেন। এই কারণে তিনি তাদের মৃত্যুদণ্ড দেন। ইতিহাসের পৃষ্ঠায় লেখা থাকবে যে রাজকুমার দেবেন্দ্রনাথকে মঞ্জুলিকা হত্যা করেছিল। রাজা মঞ্জুলিকাকে আগুনে পুড়িয়ে হত্যা করেন যাতে রাজ্যের সম্মানে কোনো আঘাত না লাগে। যখন এই গল্পটা বলা হচ্ছিল, রোহান কৌশলে তার পায়ের কাছে সমস্ত তেল ফেলে দেয়। গল্পটি শোনার পর সকলেই আফসোস করে। মঞ্জুলিকা ও মন্দিরার কারণে দেবেন্দ্রনাথের আত্মা মুক্তি পায়, কিন্তু এখনও একটুখানি রহস্য বাকি আছে। রাজকুমারের এক স্ত্রী ছিল যার মৃত্যু হয় এবং তার পিছনেও একটি গভীর রহস্য লুকিয়ে আছে। আর এখানেই সিনেমাটি শেষ হয়।